নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আনন্দে আছেন। গত 22শে ডিসেম্বর যখন আমরা জলদাপাড়া অভয়ারণ্যে আমাদের জঙ্গল সাফারি শেষ করলাম, তারপর ঠিক করলাম যে কিছুক্ষণের জন্য চলো ভুটান ঘুরে আসা যাক। এখান থেকে ভুটানের যে বর্ডার অর্থাৎ ভারতীয় সীমান্তে জয়গাঁওর দূরত্ব মাত্র 25.1 কিলোমিটার। সুতরাং আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনিও রাজি হলেন। পথে যেতে যেতে আমাদের পড়লো তোরসা নদী। তোরসা নদী এখন জল প্রায় নেই বললেই চলে, কারণ বাঁধ দিয়ে জল অনেকটাই আটকে রাখা হয়েছে, প্লাস এখন তো শীতকাল, নদীতে স্বভাবতই জলের পরিমাণ অনেক কম। বিশেষত এইসব নদীগুলো হচ্ছে পাহাড়ের বরফ গলা জলে পুষ্ট। কর্মসূত্রে এই রাস্তা দিয়ে আগে আমি বহুবার গেছি, যদিও তা বহু বছর আগে, অর্থাৎ বছর দশেক তো হবেই। এখন রাস্তাঘাটের অবস্থাও খুব ভালো এবং আশেপাশের যে পারিপার্শ্বিক পরিবেশ সেটাও অনেকখানি বদলে গেছে। জনবসতি অনেক বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে মানুষের কাজের পরিধিও। তবুও প্রকৃতি তার নিজের চরিত্র অনুযায়ী এই জায়গাটিকে এখনও সবুজে মুড়ে রেখেছে। এই পথে অনেকগুলি চা বাগান পড়বে। আপনারা যদি চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই এই ট্রিপটা আপনাদের কাছে উপভোগ্য হবে এবং চিরস্মরণীয় হয়ে থাকবে। পথে পড়েছিল প্রচুর চা বাগান এবং এই রুটটাতে এমন কিছু চা বাগান আছে যেটা থেকে ভারতবর্ষে যে চা রপ্তানি হয়, বিশেষ করে দার্জিলিং টি যেটা রপ্তানি হয় বিদেশে, এই চা বাগানগুলো থেকেই তার সিংহভাগ কিন্তু সরবরাহ হয়ে থাকে। এই রাস্তায় টোটো বস্তিও রয়েছে, তবে যেহেতু সময় ছিল না সেই জন্য আমাদের সেখানে যাওয়া হলো না। ভবিষ্যতে কোনো দিনও গেলে পরে নিশ্চয়ই আপনাদের সঙ্গে করে নিয়ে যাব। পথে যেতে যেতে প্রচুর জনবসতি যেমন চোখে পড়লো, তেমনি চোখে পড়লো চা বাগান, নাম না জানা নদী এবং সেই সঙ্গে সঙ্গে নতুন গড়ে ওঠা কিছু জনপদ দেখে ভালো লাগলো। আগে এই অঞ্চলগুলিতে জনবসতি ততটা গভীর ছিল না, বা জনবসতি প্রায় ছিল না বললেই চলে, কিন্তু এখন দেখলাম যে এখানে প্রচুর মানুষ বসবাস করাও শুরু করেছেন এবং চারপাশের যে পরিবেশ সেটাও খানিকটা বদলে গেছে। যদিও এইসব জনবসতিগুলি সবুজকে ধ্বংস করেই গড়ে উঠেছে, তো সে যাই হোক, কি আর করা যাবে। পৃথিবীর সর্বত্রই এখন এই চিত্রটাই নজরে পড়ে, বিশেষ করে ভারতবর্ষের এমন কোনো অঞ্চল নেই যেখানে নতুন করে জনবসতি গড়ে ওঠেনি। যাই হোক, চলুন কথা বলতে বলতে আমরা প্রায় ভুটান বর্ডারের কাছাকাছি চলে এসেছি। আপনি যখন জয়গাঁও পৌঁছবেন তখন মনে হবে যে আপনি ছোটোখাটো ধর্মতলাতেই চলে এসেছেন। বিভিন্ন ধরনের নামি দামি ব্র্যান্ডের দোকানের পাশাপাশি লোকাল দোকানও যেমন রয়েছে, তেমনি রয়েছে ফুটপাত ভর্তি হকার। চলুন কিছুক্ষণের মধ্যেই আপনাদের সেটা দেখাচ্ছি। আগেই বলেছিলাম এই পথ দিয়ে যেতে যেতে আপনাদের বেশ কিছু চা বাগানের সঙ্গে আপনাদের পরিচয় হবে। সেরকমই কিছু চা বাগান এখন আমাদের রাস্তার দুপাশে। অন্যদিকে দিনের আলো কমে এসছে, সেই জন্য আমরা ভাবছিলাম যে আমরা ভুটানে যাব কি না, কিন্তু যখন এতটা চলেই এসেছি তখন মনে হলো যে না, একবার বিদেশ ভ্রমণের অভিজ্ঞতাটাও করে নেওয়া ভালো। কারণ এর আগে আমরা সেইভাবে কোনো দিনও বিদেশে যাইনি, তাই হাতের কাছে এরকম একটা বিদেশ ভ্রমণের হাতছানি কিন্তু উপেক্ষা করা যায় না। আর এই দেখুন, দূরেই দেখা যাচ্ছে ভুটান পাহাড়। এই ভুটান পাহাড় কিন্তু জয়ন্তী থেকেও দেখা যায়। আপনারা যারা জয়ন্তী ঘুরেছেন বা জয়ন্তী থেকে ঘুরে এসেছেন তারাও এই পাহাড়টি জয়ন্তী থেকে দেখেছেন। আরে দেখুন, বলতে বলতে আরও একটি চা বাগানকে আমরা ক্রস করে চলে যাচ্ছি। এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে হবে যেন পশ্চিমবঙ্গ নয়, আপনি ভারতবর্ষের অন্য কোনো জায়গায় চলে গেছেন, কিংবা মনে হবে যেন চারপাশের আপনার পারিপার্শ্বিকতা সবসময় এরকম একটা সবুজে মোড়া থাকে। আমরা যারা বিশেষ করে শহর থেকে যাই, একটা জনবহুল শহর থেকে এইসব অঞ্চলে যাই, তখন মনে হয় যেন এইখানেই থেকে যাই। অর্থাৎ জীবনটা যদি এরকম নিস্তরঙ্গ হতো তাহলে কতই না ভালো হতো। প্রত্যেক দিনে টেনশন, বিভিন্ন রকমের পারিপার্শ্বিকতার চাপ, সমস্ত কিছু মানসিক চাপকে সহজেই ছেড়ে ফেলে প্রকৃতির বুকে হারিয়ে যাওয়া যায়।
যেহেতু এখন বেলা পড়ে এসেছে, সেই জন্য চা বাগানের শ্রমিকরা অনেকেই তাদের দৈনন্দিন কাজ শেষ করে ঘরে ফিরে গেছেন। সেই জন্য চা বাগানে সেই রকম কোনো কর্মব্যস্ততা চোখে পড়লো না। কিন্তু দিনের অন্যান্য সময়ে যদি আপনি আসেন, অর্থাৎ সকাল বা দুপুরবেলা, তখন আপনি অজস্র চা শ্রমিককে এখানে কাজ করতে দেখবেন। চা বাগান বরাবরই আমার কাছে একটা ভীষণ একটা ভালো লাগার জায়গা। চা বাগান দেখলে পরেই আমার মনে হয় যে যেন পৃথিবীতে এর থেকে সুন্দর জায়গা বুঝি আর কোথাও নেই। দেখুন, ওপাশে সূর্যদেব অস্ত যাওয়ার জন্য প্রায় তৈরি। দিনের শেষ আলোটুকু যেন এই চা বাগানগুলো শুষে নিচ্ছে, নিজেকে আরো সবুজ সতেজ করে তোলার জন্য। আমরা যখন মানসিক অবসাদ কাটাতে এক কাপ চায়ে চুমুক দিই, তখন কি মনে পড়ে এই চাটা কোথা থেকে এসছে, কোন সবুজ সুদূর সবুজ প্রান্তর থেকে চলে এসছে আমাদের চায়ের কাপে। দেখতে দেখতে আমরা চলে এলাম জয়গাঁও। এখানকার নিয়ম অনুযায়ী আপনাকে, যদি আপনি ভাড়া করা গাড়িতে যান এবং সেই গাড়িটির যদি ভুটানের কোনো পারমিট না থাকে, তাহলে কিন্তু আপনি এখানে গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না। গাড়িটির অবশ্যই ভুটানের পারমিট থাকা একান্তভাবেই জরুরি, এবং সেই সঙ্গে সঙ্গে সচিত্র পরিচয়পত্র হিসেবে আপনার আধার কার্ডটি কিন্তু সঙ্গে নিতে হবে। আধার কার্ড বা ভোটার আইডি কার্ড, এরা সাধারণত প্যান কার্ডকে সচিত্র পরিচয়পত্র হিসেবে গ্রাহ্য করেন না। আর এখানে আপনাকে গাড়িটা বাইরেই ছেড়ে দিয়ে আপনাকে ইমিগ্রেশন কাউন্টারে যেতে হবে। ইমিগ্রেশনের পদ্ধতিটা ভীষণই সোজা। এখানে অর্থাৎ এই ভুটানে প্রবেশ করতে গেলে আপনাকে লাইনে দাঁড়িয়ে নিজের সচিত্র পরিচয়পত্র দেখাবেন, এবং সেই সঙ্গে সঙ্গে তারাও আপনার নাম নথিবদ্ধ করবেন, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আপনি কী কারণে যাচ্ছেন। আপনি যদি বলেন যে আপনি ট্যুরিস্ট এবং দিনের দিনই ফিরে আসবেন, তাহলে কিন্তু আর কোনো কিছু আপনাকে দেখাতে হবে না। আর এই হচ্ছে ইমিগ্রেশন সেন্টারে যাওয়ার রাস্তা। এখান থেকে সোজা গিয়েই আপনাকে লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন অফিসারের মুখোমুখি হতে হবে। বেশ লম্বা করিডোর পেরিয়ে তবে ইমিগ্রেশন কাউন্টারের সামনে যেতে হয়। এখানে সাধারণত অন্যান্য সময় প্রচুর লম্বা লাইন পড়ে, তবে এখন যেহেতু শীতকাল এবং এখানে ট্যুরিস্টের আনাগোনা সব অনেক বেশি, সেই জন্য খুব একটা ভিড় চোখে পড়লো না। তবে অনেকেই আছেন যারা ডেইলি আপনার ভুটান থেকে ভারতবর্ষে আসেন এবং কাজের শেষে আবার ভুটানে ফিরে যান। আর এই দেখুন, আমরা ইমিগ্রেশন পার্টটি শেষ করে ভুটানের মধ্যে ঢুকে পড়েছি। এখানে ঢুকতেই বিভিন্ন ট্যাক্সিওয়ালা আপনাকে স্বাগত জানাবে এবং তাদের যে ট্যুর প্যাকেজটি আছে সেটি জানাবে আপনাকে। তবে যেহেতু আমরা একেবারে দিনের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি, সেই জন্য আমরা ভাবলাম যে আর কোথাও গিয়ে কোনো কাজ নেই, কারণ অধিকাংশ ট্যুরিস্ট স্পট যেটা ভুটান বর্ডারের কাছাকাছিই রয়েছে, সেগুলো দিনের আলো নেবার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। আমি কোথাও গেলে সাধারণত চেষ্টা করি সেখান থেকে টুকিটাকি কিছু জিনিস কিনে আনবার, স্মৃতির চিহ্ন হিসাবে। তাই জন্যই চলে গেলাম একদম বর্ডারের সামনেই একটা কিউরিও শপে। বিভিন্ন ধরনের কিউরিও এখানে পাওয়া যাচ্ছিল, বিশেষ করে ফ্রিজ ম্যাগনেট, ছোটো ছোটো পাথরের মূর্তি, চীনামাটির ছোটো ছোটো বাসনপত্র, হ্যান্ডব্যাগ, এইসব বেশ ভালোই লাগলো। ওখান থেকে দু একটা কিউরিও কালেক্ট করে আমরা চেষ্টা করছিলাম এক কাপ কফি খাওয়ার জন্য। ইতিমধ্যেই আমাদের ড্রাইভার দাদা ফোন করে জানালেন যে তিনি সীমান্ত পার করে চলে এসেছেন, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা গাড়িতে উঠে ওনাকে জিজ্ঞেস করলাম যে কোথায় যাওয়া যায়। তো উনি বললেন যে এখান থেকে আপনারা পুনাকা সাসপেনশন ব্রিজটা একবার দেখে আসতে পারেন, খুবই সুন্দর আশপাশের পরিবেশ। আর কোথাও যাওয়ার মতো স্কোপ এখন আর নেই, কারণ আমাদের ফিরে যেতে হবে। তো আমরা ঠিক করলাম যে অগত্যা সেখানেই যাওয়া যাক। তো ভুটানের এই বর্ডারের আশেপাশের যে রাস্তাঘাট, সেগুলি খুবই পরিষ্কার এবং বিদেশি অতিথিদের এরা যথেষ্ট সমাদরেই গ্রহণ করেন,
এ, কেননা আমি দেখলাম রাস্তা পারাপারের সময় আমরা জেব্রা ক্রসিংটা ঠিকঠাক ফলো করছিলাম না, কিন্তু সেখানকার যারা গাড়ির চালক ছিলেন তারা গাড়ি থামিয়ে আমাদের রাস্তা ক্রস করার সুবিধে করে দিলেন। সাধারণত এই জায়গাটা অর্থাৎ এই ইমিগ্রেশন অফিসের কাছাকাছি যে জায়গাটা, এটা একটু কনজেস্টেড, গাড়ি ঘোড়ার মাত্রা একটু বেশি। কিন্তু এইটা ছাড়িয়ে যখন আমরা চলে এলাম তখন দেখলাম যে চারপাশে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। কী তৈরি হচ্ছে সেটা বুঝতে পারলাম না, মনে হলো যেন বিশাল কোনো বাস টার্মিনাস বা কোনো কারখানা তৈরি হচ্ছে, কিন্তু আমাদের যিনি গাড়ির চালক ছিলেন তিনিও সঠিকভাবে জানেন না কী তৈরি হচ্ছে। রাস্তাঘাটে প্রচণ্ড ধুলো, এবং যেহেতু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে চারপাশে খুব একটা মানুষজন কিন্তু চোখে পড়লো না। আর ওই দূরে দেখা যাচ্ছে ভুটান পাহাড়, বেশ বড় বড় গাড়ি ঘোড়া দেখা গেল যেগুলো মালপত্র নিয়ে চলেছে, এবং শ্রমিকদের কিছু অস্থায়ী আবাসও চোখে পড়লো, কিন্তু শ্রমিকদের সেভাবে আমরা দেখলাম না। এখানে মূলত ভারতীয় শ্রমিকরাই কাজ করেন, জয়গাঁওর আশেপাশে যেসব গ্রাম আছে সেখান থেকে যান, এবং তারা ওয়ার্ক পারমিট নিয়েই এখানে যান, এবং এখানে কিছু কিছু লোক এখানে কাজ করে এখানে থেকে যান তাদের পারমিটের মেয়াদ অনুযায়ী, এবং অধিকাংশ লোকে কিন্তু আবার ভারতবর্ষে ফিরে যান তাদের কাজকর্ম শেষ করে। ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম এই পুনাখা সাসপেনশন ব্রিজের দিকে। আশপাশের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর ছিল, কিন্তু যেহেতু আলো কমে আসছে এবং সেই সঙ্গে সঙ্গে চারপাশে প্রচণ্ড ধুলো, সেই জন্য সেই ব্যাপারটা আমরা ঠিক উপভোগই করতে পারলাম না। আশা রইল যে পরে কখনো এখানে এসে এখানকার বেশ কিছু দ্রষ্টব্য জিনিস দেখে যাওয়ার, যেগুলো বর্ডারের আশেপাশে আছে। কেননা একটা জিনিস মাথায় ঘুরছিল যে এখানে যদি রাত্রিবাস করতে হয় তাহলে জনপ্রতি 1200 টাকা করে কিন্তু একটা শুল্ক এদেরকে দিতে হবে। সেটা কিন্তু ভুটানের নিয়ম, অর্থাৎ আপনি যদি ট্যুরিস্ট হিসেবে এখানে যান আপনাকে একটা শুল্ক দিতে হবে বা ট্যাক্স দিতে হবে, যেটা জনপ্রতি এখন মনে হয় 1200 টাকা করে, 1200 টাকা প্রতিদিন। সুতরাং বুঝতেই পারছেন, যদি আপনি একা ভুটান যান, যদি দুদিনও থাকেন, আপনাকে 2400 টাকা কিন্তু ট্যাক্স হিসেবে দিতে হবে। আর কথা বলতে বলতে আমরা দেখলাম যে সূর্যদেব অস্ত গেলেন, চারপাশে ঝুপ করে একটা অন্ধকারের আস্তরণে ঢেকে গেল। কুয়াশা নয়, যেহেতু চারপাশে ধুলোবালির পরিমাণ যথেষ্ট বেশি, সেই জন্য আমার তো মনে হলো যে আমার ডাস্ট অ্যালার্জিও হয়ে যাবে। সে যাই হোক, ঘুরতে এসেছি যখন তখন একটা দ্রষ্টব্য স্থান তো দেখে যাই, বিশেষ করে এটা যখন বিদেশ। আর একটা জিনিসও লক্ষ্য করলাম যে এখানে যে ধরনের কনস্ট্রাকশন ওয়ার্কগুলো হচ্ছে সেগুলো কিন্তু তৈরি হচ্ছে সাধারণত ভারতীয় প্রযুক্তিতেই, অর্থাৎ ভারতবর্ষেরই বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি যারা আছেন তারাই এখানে কাজ করছেন। এটা একটা ভালো দিক। এরপর যদি কখনো ভুটানে যাই, অর্থাৎ আজ থেকে ধরুন 4-5 বছর পরে, তখন হয়তো আপনাদের দেখাতে পারবো যে এখানে অ্যাকচুয়ালি কী তৈরি হচ্ছিল। আর এই দেখুন, কথা বলতে বলতে আমরা চলে এসেছি ওই সাসপেনশন ব্রিজের কাছে। এই সাসপেনশন ব্রিজটি এখানকার একটি দ্রষ্টব্য ব্রিজ, এবং এটা দেখার জন্য সাধারণত পর্যটকরা ভিড় করেন। যেহেতু এখন সন্ধেবেলা, সেই জন্য পর্যটকদের সংখ্যা কিছুটা কম হলেও ছিল। আর এই সেই নদী যার ওপর দিয়ে সাসপেনশন ব্রিজটি তৈরি হয়েছে। আশপাশের পরিবেশটা কিন্তু সত্যিই মনে রাখার মতো, একটা অদ্ভুত মায়াবী আলোয় চারিদিক ঢেকেছিল, সেই সঙ্গে বহমান একটি নদী এবং তার উপর একটি সাসপেনশন ব্রিজ। সূর্যদেব অস্ত গেছেন, কিন্তু তার শেষ রক্তিম আভাটুকু রয়ে গেছে পৃথিবীর বুকে। ঠান্ডা হাওয়ায় আমাদের একেবারে সারা শরীর শিরশির করে উঠছিল। এই ঝুলন্ত পতাকাগুলোকে দেখে বুঝতেই পারছেন যে কত জোরে হাওয়া দিচ্ছিল তখন। আর এই হচ্ছে সেই ব্রিজ। ব্রিজের উপরে আমি কিছু দূর হেঁটেও গেলাম, কিন্তু
খুব একটা ভরসা পাচ্ছিলাম না, কেন জানি না। কিন্তু পরে আমাদের দেখা দেখি অনেকেই ব্রিজের ওপর এলেন এবং যা হয় ফটো তুললেন স্মৃতি হিসেবে। কিন্তু আমি মাঝ বরাবর গিয়ে আবার ফেরত চলে এসেছি, খুব একটা ভরসা পাইনি। আশেপাশের পরিবেশটা কিন্তু সত্যিই মনোমুগ্ধকর ছিল, এবং সেই সঙ্গে সঙ্গে যেহেতু দিনের আলো একদম কমে এসছে, দিনটা শেষই হয়ে গেছে, সেই জন্য চারপাশটা বড্ড মায়াবী লাগছিল। আমি এই ধরনের অভিজ্ঞতা এর আগে আমার কখনো হয়নি, আর সবসময় মনে হচ্ছিল যে আমি সত্যি সত্যি মনে হয় বিদেশের মাটিতেই রয়েছি। যাই হোক, এবার ফেরার পালা। ফেরাটাও সেই একই রকম, একই রাস্তা দিয়ে আবার সেই ইমিগ্রেশন সেন্টারের সামনে আমাদের যেতে হবে। সেখান থেকে আবার পরিচয়পত্র দেখিয়ে আমাদের ভুটান থেকে বেরিয়ে যেতে হবে। চলুন যাওয়া যাক। যখন আমরা ভুটানে ঢুকছিলাম তখন খুব একটা লাইন ছিল না, কিন্তু বেরোনোর সময় দেখলাম সাংঘাতিক লাইন। প্রায় হাজারখানেক লোকের পেছনে আমরা লাইন দিয়ে দাঁড়ালাম, এবং যেতে যেতে প্রায় আধ ঘন্টা সময় নিল, বেশি সময় ওনারা নিচ্ছেন না। যাই হোক, আমার জীবনের প্রথম বিদেশ ভ্রমণ এভাবেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আবার দেখা হবে।